প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক এটিএন বাংলার নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হুদা শামা। আর আমাদের আজকের এই পর্বে রেডিও পার্টনার হিসেবে আছে এবিসি রেডিও। প্রিয় দর্শক, লিউপাস একটি অত্যন্ত মারাত্মক রোগ। প্রতি বছর বাংলাদেশে অসংখ্য মানুষ এই লিউপাস রোগে আক্রান্ত হচ্ছেন, কিন্তু সেই তুলনায় এই রোগের সচেতনতা অনেক কম। প্রতি বছর এই রোগের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই 10ই মে পালিত হয় বিশ্ব লিউপাস দিবস। আজকে আমরা এই লিউপাস রোগ সম্পর্কে জানতে এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা কথা বলবো দেশ বরেণ্য স্বনামধন্য কিছু চিকিৎসকের সাথে। চলুন দর্শক, কথা বলে আসি। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। স্যার, আজকে আমরা জানবো লিউপাস রোগটি সম্পর্কে। লিউপাস রোগটি কি ধরনের রোগ? লিউপাসটা হচ্ছে, আমরা এটাকে বলি অটো ইমিউন রোগ। আমাদের শরীরে একটা ইমিউন সিস্টেম থাকে, যেই সিস্টেমের মূল কাজটা হচ্ছে আমাদের শরীরে যদি বাইরের থেকে কোনো শত্রু ঢোকে, যেমন জীবাণু, তাকে ধ্বংস করা। তা এই ইমিউন সিস্টেমটা কখনো কখনো ভুল করে আমাদের শরীরের ভিতরকার অঙ্গ প্রত্যঙ্গ, টিস্যু, কোষ, এগুলোকেও শত্রু মনে করে আক্রমণ করে বসে। এর থেকে যেই রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলোকে আমরা বলি অটো ইমিউন রোগ। অটো ইমিউন রোগ অনেক রকম আছে। তা যখন আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে আমাদের শরীরটা অজস্র কোষ দ্বারা গঠিত। প্রত্যেকটা কোষের মধ্যে একটা কোষ কেন্দ্র থাকে, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস। যখন আমাদের ইমিউন সিস্টেম ভুল করে আমাদের কোষের নিউক্লিয়াসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তখন এই লিউপাস রোগটার উৎপত্তি হয়। আচ্ছা, তাহলে স্যার এই লিউপাস রোগের লক্ষণগুলো কি কি? এই রোগীরা সচরাচর আমাদের কাছে আসেন গিরায় ব্যথা, জ্বর, চামড়ায় চাকা চাকা হয়ে যাওয়া, কখনো কখনো পা কিংবা মুখ ফুলে যাওয়া। এগুলি হচ্ছে সবচেয়ে কমন লক্ষণ। যদিও কখনো কখনো রোগীদের যদি ব্রেন আক্রান্ত হয় তাহলে অমনোযোগ, তারপরে অসংলগ্ন আচরণ, যদি ফুসফুস আক্রান্ত হয় কাশি, শ্বাসকষ্ট, এগুলি নিয়েও আসতে পারেন। আচ্ছা, তাহলে স্যার এই লক্ষণগুলো তো অন্যান্য রোগেও পাওয়া যায়, তাহলে স্যার সঠিকভাবে লিউপাস রোগটি কি করে নির্ণয় করা হয়? আমাদের এই লিউপাসটা নির্ণয় করার জন্য কোন কোন লক্ষণগুলো দেখা যাচ্ছে, লক্ষণের সমন্বয় বলে একটা কথা আছে। যেমন ধরেন, অনেক রোগীর জ্বর হবে কিন্তু গিরায় ব্যথা হবে না, অনেক রোগীর জ্বরও হয়, গিরায় ব্যথাও হয়, কিন্তু চামড়ায় চাকা চাকাগুলো হবে না। কাজেই যখন একজন রোগী যখন জ্বর, গিরা ব্যথা, চামড়ায় চাকা চাকা সব কিছু নিয়েই যখন আসেন, তখন কিন্তু এটা আমাদের এই রোগীর বাহ্যিক লক্ষণ থেকে আমাদের অনেকখানি ইঙ্গিত দিয়ে ফেলে যে এটা লিউপাস হতে পারে। তবে এটাও ঠিক যে আমাদের এই লিউপাসের জন্য কতগুলো পরীক্ষা আছে। আমরা সচরাচর করে থাকি এএনএ, অ্যান্টি ডিএসডিএনএ এবং অ্যান্টি স্মিথ। এই তিনটাকে বলা হয় অ্যান্টিবডি। আমরা এই তিনটা অ্যান্টিবডিও করি। এদের মধ্যে এএনএ পজিটিভ হতে হয়, অ্যান্টি ডিএসডিএনএ অথবা অ্যান্টি স্মিথের মধ্যে যে কোনো একটা পজিটিভ হতে হয়। যদি আমরা দেখি যে রোগীর শরীরের লক্ষণ এবং টেস্টগুলোর মধ্যে এগুলো পজিটিভ আছে, তাহলে আমরা রোগটা বলতে পারি যে হ্যাঁ, এটা লিউপাসই হয়েছে। বাস্তবে লিউপাসে কিন্তু আমাদের শরীরের প্রায় সব অঙ্গই আক্রান্ত হতে পারে। যেমন আমি বললাম, চামড়া, গিরা, এগুলো আক্রান্ত হয়। এছাড়া কিডনি এর আক্রমণের একটা অন্যতম প্রধান টার্গেট। কিডনি ইনভলভমেন্ট যদি হয়, কিডনি আক্রান্ত হয়, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা খুব আর্লি স্টেজে প্রাথমিকভাবে ধরা পড়লে খুব সহজে চিকিৎসা করা যায়। একটু অগ্রসর অবস্থায় ধরা পড়লে তাও চিকিৎসা করা যায়, তবে সেক্ষেত্রে হয়তো চিকিৎসা পদ্ধতি এবং মেয়াদ হয়তো একটু দীর্ঘস্থায়ী হতে পারে। খুব সহজে কিডনি ইনভলভমেন্ট ধরার উপায় হচ্ছে, যেমন প্রস্রাবের রুটিন পরীক্ষা। প্রস্রাবের রুটিন পরীক্ষা যদি করি আমরা, সেখানে যদি লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, আরবিসি কাস্ট বলে আমরা, সেটা পাওয়া যায়, তাহলে আমরা মনে করতে পারি যে কিডনি ইনভলভমেন্ট হচ্ছে, যদি অন্য কোনো কারণ না থাকে, যেমন স্টোন বা অন্য কোনো কারণ কিডনিতে না থাকে। আর পাশাপাশি প্রোটিন অর্থাৎ অ্যালবুমিন যেটা প্রস্রাবে যায়, সেটা 1+, 2+ এরকম যদি দেখি, সেটা 24 ঘন্টায় কত যাচ্ছে আমরা নির্ণয় করি। বলা হয়ে থাকে যে 24 ঘন্টায় 500 মিলিগ্রাম, যেটা 0.5 গ্রাম, 500 মিলিগ্রাম বা তার বেশি গেলে প্রস্রাবে ধরে নিতে হয় যে এসএলই কিডনি আক্রান্ত হয়েছে এসএলের কারণে।
সেসব ক্ষেত্রে অনেক সময় কিডনি বায়োপসি করার নির্দেশনা থাকে। বায়োপসি মানে হচ্ছে একটা সূচের মাধ্যমে কিডনি থেকে সুতার মতো একটা মাংস এনে পরীক্ষা করা। এরপরে আরও অ্যাডভান্স স্টেজ হলে রক্তে ক্রিয়েটিনিন পরীক্ষা করলে বোঝা যায় যে কিডনি আক্রান্ত হয়ে সেটা ফেলিউরের দিকে যাচ্ছে কিনা। এই প্রত্যেকটা ক্ষেত্রে উপযুক্ত চিকিৎসা আছে, খুব ভালো চিকিৎসা আছে। আধুনিক বিশ্বে এমন সব ওষুধ বের হয়েছে যে এসএলইতে কিডনি আক্রান্ত হলে যদি প্রাথমিক অবস্থায় আমরা নির্ণয় করতে পারি এবং কিডনি বায়োপসি করে সেটার কোন পর্যায়ের, আমরা ডব্লিউএইচওর ক্লাসিফিকেশন বলি, ডব্লিউএইচওর 1, 2, 3 করে 5টা ক্লাসে ভাগ করা হয়ে থাকে। 1 নম্বর 2 নম্বর ক্লাসে খুব বেশি রকম চিকিৎসা দিতে হয় না। নর্মালি এসএলই যে চিকিৎসা দেওয়া হয় জয়েন্ট পেইন, তারপরে আপনার র্যাশ, এগুলোর জন্য সেগুলোতে হয়ে যায়। আর যদি 3-4 ইনভলভমেন্ট হয়, ক্লাস 3-4, সেক্ষেত্রে কিছু কিছু ওষুধ দেওয়া হয়, স্টেরয়েড জাতীয় ওষুধ, তার পাশাপাশি ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ বলি আমরা। আর যদি কোনো কারণে এসএলইর অনেক অ্যাডভান্স স্টেজে গিয়ে ধরা পড়ে, সে হঠাৎ কিডনি ফেলিউর হয়ে গেছে অলরেডি, রোগ ধরা মানে কিডনির আক্রান্ত হওয়ার বিষয়টা জানার আগে অনেক সময় হয়ে যায় কিডনি ফেলিউর নিয়ে। অনেক সময় আকস্মিক কিডনি ফেলিউর নিয়ে প্রেজেন্ট হয়, সেক্ষেত্রে একটা বিশেষ কয়েকটা ওষুধ আছে, মিথাইলপেনিসিলিন, এমএমএফ, এই ধরনের ওষুধ, ওগুলো প্রয়োগ করলে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়। আবার যখন দীর্ঘস্থায়ী কিডনি বিকল হয় এসএলইর কারণে, সেসব ক্ষেত্রে অন্য 10টা রোগীর মতো ডায়ালিসিসের মাধ্যমে চিকিৎসা করা যায়, আবার কিডনি ট্রান্সপ্লান্টও করা যায়। লিউপাস একটি গ্রিক শব্দ যার অর্থ নেকড়ে। এ রোগের আক্রমণ অনেকটা নেকড়ের আক্রমণের মতোই আকস্মিক, তাই একে লিউপাস বলা হয়। প্রতি 1 লাখে 20 থেকে 150 জনের এ রোগ হতে পারে। শতকরা 90% লিউপাস রোগী কমবয়সী মহিলা, যার শতকরা 65% রোগীর বয়স 16 থেকে 55 এর মধ্যে, শতকরা 20% 16 বছরের নিচে এবং শতকরা 15% 55 বছরের বেশি। ছেলেদের এ রোগের প্রকোপ মেয়েদের চেয়ে অনেক কম। ফুসফুস, হার্ট, ব্রেইন এবং চোখ, আমাদের এই সমস্ত অঙ্গ এই রোগে আক্রান্ত হতে পারে। বেসিক্যালি সব অঙ্গই আক্রান্ত হতে পারে, যেগুলো একটু বেশি আক্রান্ত হয় আমি সেগুলির উদাহরণই দিলাম এখানে। তাহলে স্যার আমরা লিউপাস রোগের লক্ষণসমূহ এবং কি কি অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হয় জানলাম। তাহলে স্যার এই লিউপাস রোগের চিকিৎসার অগ্রগতি বাংলাদেশের প্রেক্ষাপটে কেমন? এটা একটা ভালো প্রশ্ন। আমি বলবো আসলে এই রোগের তো 1950-এর দশক পর্যন্ত এই রোগের কোনো ভালো চিকিৎসা ছিল না। তখন এই রোগে 5 বছরে শতকরা 60% রোগী মারা যেতেন। তার মানে 5 বছরের মাথায় শতকরা 40% বেঁচে থাকতেন, 10 বছরের মাথায় শতকরা 5% বেঁচে থাকতেন, 90 থেকে 95% মারা যেতেন। কিন্তু বিগত কয়েকটা 4 দশকে চিকিৎসা বিজ্ঞানের অনেক অগ্রগতি হয়েছে, যার জন্য ঘটনাটা এখন সম্পূর্ণ উল্টা। এখন আমরা বলি যে 10 বছর শতকরা 90% রোগী বেঁচে থাকেন এবং 10 বছরে শতকরা 5 থেকে 10% রোগী 10 বছরে মারা যান। এবং যেই রোগীরা বেঁচে থাকেন তাও কিন্তু এখন 40টা বছর বা 30 বছর আগের তুলনায় অনেক স্বাভাবিক জীবনযাপন করেন। যেমন তারা সংসার করেন, তারা সন্তান লালন পালন করেন, তারা পড়ালেখা, যারা ছাত্রছাত্রী তারা পড়ালেখা শেষ করেন, তারা চাকুরি করেন, তারা জীবনে তাদের নিজের জীবনটাকে পূর্ণাঙ্গ জীবন হিসাবেই গড়ে তুলতে সক্ষম হন। অনেক দিন ধরে জ্বর, কিন্তু সঠিক কারণ পাওয়া যাচ্ছে না। নাকের দুপাশে লাল চাকা হওয়া, যা দেখতে প্রজাপতির পাখার মতো, অতিরিক্ত চুল পড়া, শরীরের বিভিন্ন স্থানে লাল রঙের অথবা গোল গোল চাকা হওয়া, গিরায় গিরায় ব্যথা, রক্তশূন্যতা, মুখের তালুতে ঘা হওয়া, কিছু ক্ষেত্রে ঠান্ডা পানিতে হাত রাখলে হাতের রঙের পরিবর্তন হওয়া, ক্লান্তি বা অবসাদ লাগা। এ রোগের যখন খারাপ অবস্থার দিকে যায় তখন যেসব উপসর্গ দেখা দিতে পারে তা হলো শ্বাসকষ্ট হওয়া, মুখে, শরীরে বা পেটে পানি আসা, ডায়রিয়া, বমি অথবা পেট ব্যথা হওয়া, বারবার বাচ্চা নষ্ট হওয়া, কোনো একটি পা ফুলে গিয়ে ব্যথা হওয়া, অস্বাভাবিক আচরণ, অজ্ঞান হওয়া ইত্যাদি। লিউপাসে কিডনি আক্রান্ত হলে প্রস্রাবের সঙ্গে আমিষ যায়। প্রস্রাবে আমিষ থাকাটা রোগের তীব্রতার ইঙ্গিত দেয়। এর সুচিকিৎসা সম্ভব। আমরা যখন আমাদের এসএলই রোগীদের দেখি, তাদের অনেক ধরনের অভিযোগ হয় বুকে। তার মধ্যে একটি অন্যতম অভিযোগ, অনেক সময় বুকে ব্যথা নিয়ে এসএলই রোগীরা আসেন এবং সেগুলো আমরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে ব্যথার কারণ নির্ণয় করি এবং অনেক সময়ই দেখা যায় যে আমাদের মূল ফোকাস বা দেখার জায়গাটুকু থাকে
যে এসএলই রোগীদের হৃদযন্ত্র বা হার্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা, পাশাপাশি ফুসফুসের কোনো প্রবলেম হচ্ছে কিনা, কারণ এই দুটো অঙ্গ ভালো রাখাটা খুবই জরুরি। কেননা এগুলোর কোনো সমস্যার কারণে যদি কোনো উপসর্গ তৈরি হয় তাহলে, এবং এগুলো যদি আমরা খুব দ্রুত সমাধানের চেষ্টা না করি, তাহলে অনেক সময় অনেক রকম বিপদ ডেকে আনতে পারে রোগীর জীবনে, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। আর এরও বাইরে আমি যে কথাটা বলছিলাম যে আবরণগুলো আছে ফুসফুস এবং হৃদযন্ত্রের বাইরে, আমরা এগুলোতেও অনেক সময়, যেমন ফুসফুসের বাইরে প্লুরিসি নামে একটা রোগ হয় এবং রোগীরা বুকে ব্যথা নিয়ে এসে চিকিৎসকের শরণাপন্ন হন, তেমনি হৃদযন্ত্রের বাইরে যে আবরণ আছে আমরা এটিকে বলি পেরিকার্ডিয়াম, এবং সেই আবরণের প্রদাহ থেকে বুকে ব্যথা নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। আমরা সকলেই জানি যে যেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক বা ইসকেমিক হার্ট ডিজিজ, এসএলই রোগীদেরও কিন্তু এই রোগের প্রবণতা সাধারণ একজন মানুষের থেকে প্রায় 50% বেশি থাকে। সেই জন্য অনেক সময়ই হৃদযন্ত্রের হার্ট অ্যাটাক যেটাকে আমরা বলি, এই হৃদযন্ত্রের রোগ নিয়েও অনেক সময় কিন্তু এসএলই রোগীরা আমাদের কাছে আসেন। আর এরও বাইরে একটি কারণ আমরা বলি মাংসপেশি এবং হাড়ের ব্যথার কারণেও কিন্তু অনেক সময় এসএলই রোগীরা বুকের ব্যথা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। তাহলে একজন চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব থাকে যে খুব দ্রুত সম্ভব এই কারণ নির্ণয় করা এবং সেই যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা। অনেক সময় আছে এই রোগীদের বুকে ব্যথার পাশাপাশি শ্বাসকষ্ট তৈরি হয় হৃদযন্ত্র অথবা ফুসফুসের রোগগুলোর কারণে। তাছাড়া ফুসফুসে কিছু রোগ আছে, যেমন আমরা বলি নিউমোনাইটিস, এই রোগে কাশি হয়, জ্বর হয়। পাশাপাশি যেহেতু এসএলই রোগীরা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ওষুধের কারণে, রোগের কারণেও তাদের মধ্যে অনেকেরই ইনফেকশন বা প্রদাহ হওয়ার সম্ভাবনা থাকে। এই ইনফেকশন সাধারণত আমরা বলি রোগ জীবাণু দিয়ে হয়। ব্যাকটেরিয়া, এক ধরনের ব্যাকটেরিয়া সহজেই তাদেরকে আক্রমণ করে এবং এই রোগীরা নিউমোনিয়া রোগেও আক্রান্ত হন। এই প্রত্যেকটি রোগ, আমি যে বলছিলাম যে প্রত্যেকটি রোগের খুব দ্রুত আমাদের ডায়াগনোসিস করতে হয় এবং খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হয়। যেসব আমরা যারা এসএলই রোগীদেরকে নিয়ে কাজ করি, এসএলই রোগীদের দেখাশোনা করি, তাদের মনের মধ্যে সবসময় এই বিষয়টুকু থাকে যে কোন রোগগুলো আমাদের পেশেন্টের জীবনের উপর আক্রমণ করতে পারে, এবং এগুলো এক ধরনের ইমার্জেন্সি বা জরুরি অবস্থা হিসাবে আমরা বিবেচনা করি। এবং এই ধরনের রোগীদের যদি আমরা খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করতে পারি, তাহলে কিন্তু অনেক সময়ই বড় একটা বিপদের কারণ হতে পারে। তো অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেসব অঞ্চলে মানুষজন এই লিউপাস রোগটি সম্পর্কে জানেই না, এই রোগের লক্ষণসমূহ বা চিকিৎসা সম্পর্কে জানে না। তো সেই সব অঞ্চলে যদি কখনো লিউপাস রোগটি হয়, ওরা হয়তো বুঝবেই না। তখন দেখা যাবে হয়তো গ্রাম্য হাতুড়ে ডাক্তারের পাল্লায় পড়ে ঠিকমতো চিকিৎসা হলো না। তো এক্ষেত্রে যদি রোগীর চিকিৎসা না হয়, তাহলে এর পরিণতি কি হতে পারে স্যার? আমি বলবো যে আমার চোখের সামনেই, ধরেন আমাদের এখানে আমি যদি বলি ক্লিনিক্যাল প্র্যাকটিস, সরাসরি আমার সব ডিগ্রি অর্জনের পর সমাজে কাজ করা যে শুরু করা, সেটা হচ্ছে 90-এর দশকের প্রথম দিক থেকে। আমি এই 25টা বছরের দিকে যদি তাকাই, তাহলে আমি বলবো যে এই 25 বছরে কিন্তু বিরাট অগ্রগতি হয়ে গেছে। লুপাস রোগীদের এখনকার আমাদের হাতে মৃত্যুর হার অনেক কম, এটা হচ্ছে। আর তাছাড়াও লুপাসের আমি বিশেষ করে দুটা উপসর্গ দেখতাম যেগুলিকে আমার খুব ভয়াবহ মনে হতো। একটা হচ্ছে চোখ আক্রান্ত হয়ে রোগী অন্ধ হয়ে যাওয়া, আর আরেকটা হচ্ছে মেরুদণ্ড বা মেরুমজ্জা আক্রান্ত হয়ে রোগী প্যারালাইজড হয়ে যাওয়া। কিন্তু আজকাল রোগীরাও সচেতনতার কারণে অনেক আগে আমাদের কাছে আসেন। আমরাও দ্রুত রোগটা নির্ণয় করে সঠিক চিকিৎসা খুবই অল্প সময়ের মধ্যে শুরু করতে পারি, যার কারণে আজকাল আমাদের কাছে এই লক্ষণগুলো নিয়ে যারা আসেন, মেরুমজ্জা কিংবা চোখ আক্রান্ত হয়ে, তাদের বেশিরভাগেরই কিন্তু দৃষ্টিটার লস হয় না, তারা অন্ধ হন না। আর যারা মেরুদণ্ডের আক্রমণ নিয়ে যারা আসেন, তারা আজকাল আর মানে প্যারালাইজড হচ্ছেন না, পঙ্গু হচ্ছেন না। আর সামগ্রিকভাবেও এখন আমাদের লুপাসের রোগীরা অনেকেই, যারা আমরা 90-এর প্রথম দিকে যাদেরকে আমরা নির্ণয় করেছি, তাদের এখন অনেকেই কিন্তু সমাজে খুব ভালো ভালো পজিশনে আছেন।
সুচিকিৎসার জন্য আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা অ্যাসিলি ক্লিনিক চালু করছি। এই ক্লিনিকটা অনেক দিন থেকে আমাদের ডিপার্টমেন্টে চালু আছে। আগে প্রতি রবিবার করতাম আমরা অ্যাসিলি ক্লিনিক, এখন থেকে রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আমরা সপ্তাহে 2 দিন করি, রবিবার এবং মঙ্গলবারে। রোববারে আমাদের একজন শ্রদ্ধেয় প্রফেসর আছেন, প্রফেসর নজরুল ইসলাম, ওনার তত্ত্বাবধানে হয়, এবং মঙ্গলবারে আমি নিজে সরাসরি তত্ত্বাবধান করি। সারা বাংলাদেশ থেকেই অ্যাসিলি রোগীরা রেফার হয়ে আমাদের ক্লিনিকে আসে। প্রতিদিন আমাদের আউটডোরে অ্যাসিলি ক্লিনিকে রোগী আসে, এবং এই রোগীগুলো হলো প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে হলো আমাদের অ্যাসিলি ক্লিনিকে রেফার করা হয়। আমরা চেষ্টা করি আমাদের রোগীদেরকে আমাদের অ্যাসিলি ক্লিনিকে উন্নত বিশ্বের মতো চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা আমরা অনেক দিন থেকে চালিয়ে যাচ্ছি। আমাদের পক্ষ থেকে যে প্রবলেমটা যেটা হচ্ছে, আমাদের ডিপার্টমেন্টে আসলে রিউমাটোলজিতে অ্যাসিলি রোগীদের চিকিৎসার জন্য আসলে বেড সংখ্যা খুবই সীমিত। আমাদের অল্প কিছু অনেক সময় অনেক রোগী হলো ইমার্জেন্সি ডেভেলপ করে, যেগুলো আমাদের ডিপার্টমেন্টে ভর্তি দেওয়ার দরকার হয়, কিন্তু আমরা আসলে অনেক রোগীকে ভর্তি দিতে পারি না, যেই কারণে রোগীগুলো বিভিন্ন জায়গায় আসলে চিকিৎসা নিচ্ছে। অনেক সময় এমনও দেখা যায় রোগীগুলো আসলে এই রোগের চিকিৎসার অভিজ্ঞতার কারণে আসলে অনেক সময় আমাদের রোগীগুলো সুচিকিৎসা পাচ্ছে না। রোগের তীব্রতা অনুযায়ী অবশ্যই নির্ধারিত সময় পর পর ডাক্তারের পরামর্শ নিতে হবে, যাতে ওষুধের মাত্রা নির্ধারণ করে রোগ নিয়ন্ত্রণ করা যায় এবং সেবনকৃত ওষুধ থেকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে শুরুতেই নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। লিউপাস কোনো ছোঁয়াচে বা সংক্রামক রোগ নয়। ভালো চিকিৎসায় লিউপাস রোগীর স্বাভাবিক জীবনযাত্রা সম্ভব। এ রোগের চামড়ার উপসর্গগুলো সবচেয়ে বেশি বাড়ায় সূর্যের আলো। তাছাড়া যে কোনো ইনফেকশন, শারীরিক আঘাত, সার্জারি, অতিরিক্ত কায়িক শ্রম, টেনশন, মানসিক কষ্ট, সালফার জাতীয় ওষুধ ইত্যাদি লিউপাস রোগের উপসর্গগুলো বাড়াতে পারে। লুপাস ফাউন্ডেশন বাংলাদেশ একটি বেসিক্যালি রোগীদের সহায়তার জন্য, তাদের কল্যাণ এবং তাদের সেবার ক্ষেত্রে আরও ওতপ্রোতভাবে সেবা প্রদানের জন্য একটি উদ্যোগ, যে উদ্যোগটি একই সাথে রোগী, ডাক্তার এবং রোগীদের পরিবারের সমন্বয়ে গঠিত। ইনফ্যাক্ট আপনারা এর মধ্যে শুনেছেন যে লুপাস এমন একটি রোগ, আমাদের দেশে এ সম্পর্কে খুব বেশি লোকদের মধ্যে এটা জানা নেই। সেজন্য যখন কোনো একজন রোগী যখন শুনে যে তার এরকম লুপাস হয়েছে, অথবা অন্য নামে এসএলই বা সিস্টেমিক লুপাস এরিথমেটিস হয়েছে, তখন সাথে সাথে তার মধ্যে একটা ভয় আসে, এবং সেই সাথে রোগী না শুধু, রোগীর সাথে তার যে পরিবার, তার সাথে তার আশেপাশে যারা আছে সবাই মনে করে আরে কেমন একটা নতুন রোগ মনে হয় তৈরি হয়েছে আমাদের দেশে। এই যে একটা ভয়, এই ভয়টা রোগের মাত্রাকে আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। শুধু তাই না, রোগীর সাথে তার পরিবারের যে সাহস, সেই সাহসকে অনেকাংশে কমিয়ে দেয়। তো এই প্রেক্ষিতেই বাংলাদেশে যিনি লুপাস রোগের অগ্রণী চিকিৎসক হিসেবে ভূমিকা পালন করছেন প্রফেসর সৈয়দ আতিকুল হক, ওনার সাথে আমাদের ইন্টারাকশান হয় 2007-08 এরকম সময়ের দিকে, এবং স্যার আমাদেরকে অনেক প্রেরণা দেন যে আপনারা যদি রোগীদের সমন্বয়ে এ ধরনের একটা ফাউন্ডেশন বা একটা উদ্যোগ গ্রহণ করতে পারেন, যার মাধ্যমে রোগীদেরকে একটা নেটওয়ার্কের মধ্যে আনা যাবে, এবং যার মাধ্যমে সহজেই এই রোগ সম্পর্কে রোগীদের মধ্যে ইনফরমেশানগুলো দেওয়া যাবে, তাহলে এটা কিন্তু অত্যন্ত ভালো উদ্যোগ হতে পারে। সেটা যদি সেই উদ্যোগে ডাক্তাররাও আমাদের সাথে থাকেন। এরই প্রেক্ষিতে আমরা 2010 সালে প্রথম এই উদ্যোগ শুরু করি। 2011 সাল থেকে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। লুপাস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসাবে অধ্যাপক এম.এর আলম স্যার আছেন, এবং এর সার্বিক দিক নির্দেশনায় অধ্যাপক সৈয়দ আতিকুল হক স্যার আছেন। আর এর সাথে প্রায় 1000-এরও বেশি লুপাস রোগী ইতিমধ্যে আমাদের এই নেটওয়ার্কের মধ্যে আছে। স্যার, এই লিউপাস রোগের লক্ষণসমূহের সাথে প্রজাপতির কি কোনো সম্পর্ক আছে? আসলে আমি যে একটু আগে বলেছিলাম যে এই রোগের চামড়ায় চাকা চাকা হতে পারে, এই চাকাগুলো কমনলি মুখে অনেকেরই হয়, এবং মুখে যখন হয় তখন তারা নাকের দুই পাশে একটা বিস্তৃত পাখার মতন মনে হয় যেন প্রজাপতির ডানা, নাকটাকে মনে হয় প্রজাপতির শরীর, ঠিক এইভাবে এই এক ধরনের চাকা দেখা যায়, যেটাকে ইংরেজিতে বলা হয় বাটারফ্লাই র্যাশ, তার মানে প্রজাপতি। এবং বলতে পারেন যে এই কারণেই পৃথিবীর অনেক দেশেই রোগীদের যে লুপাস ফাউন্ডেশন, তাদের যে সিম্বল, তাদের লোগো, তাতে প্রজাপতিকে স্থান দেওয়া হয়। স্যার, তাহলে এই লিউপাস রোগের যদি চিকিৎসা কোনো রোগী না করে থাকে, তাহলে এর পরিণতি কি হতে পারে? যদি রোগীরা যদি চিকিৎসা করতে না পারেন অথবা সঠিক চিকিৎসা যদি না পান, তাহলে কিন্তু তাদের পরিণতি হয় সেই 50-60-এর দশকে যেমন ছিল তেমন। তার মানে এই রোগীদের কিডনি আক্রান্ত হয়, ব্রেইন, ফুসফুস, হার্ট, এই জিনিসগুলো সবই আমাদের জীবন রক্ষাকারী অর্গান। কাজে এগুলো আক্রান্ত হয়ে রোগীরা মৃত্যুর মুখে ধরে পড়েন।
আমি যেমনটা বলেছি যে 50-এর দশকে শতকরা 60% রোগী 5 বছরের মধ্যে এবং শতকরা 90 থেকে 95% রোগী 10 বছরের মধ্যে মারা যেতেন। বলতে পারেন যে চিকিৎসা না করলে মৃত্যুটা খানিকটা অবধারিত পরিণতি হয়েই পড়ে, যদি 5 বছরের মধ্যে না হলেও 10 বছরের মধ্যে। স্যার, তাহলে এই লিউপাস রোগের চিকিৎসা আমরা বুঝতে পারলাম অতীতের তুলনায় বর্তমানে অনেক অগ্রগতি হয়েছে, তবে এই চিকিৎসার পাশাপাশি অন্যান্য গবেষণা বা অন্য কোনো দিক থেকে কি কোনো অগ্রগতি হয়েছে বাংলাদেশে? বাংলাদেশে অবশ্যই, বাংলাদেশে সেদিকেও আমি বলবো যে আমাদের নিরলস প্রচেষ্টা এবং রোগীদের সহায়তায় আমাদের যথেষ্ট অগ্রগতি হয়েছে। যেমন আমি তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বলবো, পৃথিবীর সব দেশেই এই ধরনের পুরাতন বা ক্রনিক রোগের জন্য রোগীদের সেলফ সাপোর্ট গ্রুপ থাকে। তা বাংলাদেশে এতদিন পর্যন্ত সেই ধরনের কোনো সেলফ সাপোর্ট গ্রুপ কোনো রোগকে কেন্দ্র করে ছিল না, কিন্তু এই এসএলইর কিছু রোগী মিলে বাংলাদেশ লুপাস ফাউন্ডেশন গঠন করেছেন, যেই ফাউন্ডেশনটা রোগীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং যারা দুস্থ, যারা ওষুধপত্র কিনতে অক্ষম, তাদের সাহায্য, এইসব কাজে যথেষ্ট এগিয়ে যাচ্ছে এবং তারা এই ব্যাপারে নানান ধরনের কর্মসূচি, জনসচেতনামূলক এবং সহায়তামূলক নানান ধরনের কর্মসূচি তারা গ্রহণ করছে। এটা আমি বলবো যে একটা অত্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি সামাজিক দিকে যদি আমরা যাই। আর গবেষণার দিকে এই রোগকে নিয়ে আমরা আমাদের দেশে প্রচুর গবেষণা করেছি, যেই গবেষণাগুলো অনেকগুলোই পৃথিবীর অত্যন্ত লিডিং জার্নালগুলোতে প্রকাশিত হয়েছে। আমাদের এটা একটা খুবই আনন্দের খবর। সর্বশেষ এই লুপাস সংক্রান্ত একটা নতুন ওষুধের উপর একটা গবেষণায় আমরা সংযুক্ত হয়েছি, যে গবেষণায় ইউরোপ আমেরিকার বেশিরভাগ দেশ, মোট 24টা দেশ আছে, তার মধ্যে বাংলাদেশও একটা, এবং সেই গবেষণায় অন্তর্ভুক্ত হওয়াটাও আমাদের জন্য একটা আনন্দের বিষয়, কারণ এই ধরনের উন্নত উঁচু মানের আন্তর্জাতিক গবেষণায় বাংলাদেশের অংশগ্রহণ এতদিন যাবৎ খুবই কম ছিল। দর্শক, এবারের সময় হয়েছে বিদায় নেবার, তবে কথা দিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে আরও নতুন নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ নিয়ে বিদায় নিচ্ছি।